দেশের শহর এলাকায় ১৭ বছরে বস্তিবাসীর সংখ্যা বেড়েছে ৮ লাখ। বস্তিবাসী ও ভাসমান লোকদের সর্বশেষ শুমারিতে পাওয়া গেছে এই তথ্য। বস্তি বাড়ায় শহর এলাকায় শ্রমিক সরবরাহ বাড়লেও তৈরি হচ্ছে নানা সামাজিক সংকট। বসবাস নগরে, অথচ নাগরিক সুবিধা বঞ্চিত ৮ লাখেরও বেশি মানুষ। এমন তথ্য যাচাইয়ের সময় তেজগাঁওয়ের এক বস্তিতে গেলে চোখে পড়ে এই দৃশ্য। ছোট্ট দুটি হাতে ঘরের সব রান্না করছে ৯ বছরের সুমাইয়া। কুড়িয়ে আনা ঝুট কাপড়ে চুলায় যখন আগুন জ্বলছে, তখন সে আমাদের হাসি মাখা মুখে বলল, বড় হয়ে ডাক্তার হতে চাই। রান্না বান্না করতে কেমন লাগে? ভালো লাগে। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। সুমাইয়ার জন্ম এই বস্তিতেই, তার বাবা মা এসেছে আরও আগে। আবার কারো কারো ৩ প্রজন্ম সহ বসবাস এখানেই। তার মানে বস্তিতে আসা মানুষগুলো আর গ্রামে ফিরছে না, অথবা জীবনমানের পরিবর্তন করতে পারছে না। জন্ম হয়েছে এই জায়গায়, আমরা বাল বাচ্চা সব হয়েছে, বাল বাচ্চা এই জায়গা থেকে বিয়ে সাথে দিচ্ছি। বহুদিন ধরে থাকতেছি, ৪০ বছর। বাজারে ডা হইতে লাগবো, দেশে গিয়ে আমরা খাম কি। ১৯৯৭ সালের দ্বিতীয় বস্তি শুমারিতে বস্তিবাসীর সংখ্যা পাওয়া গিয়েছিল ১৩,৯১,৪৫৮ জন। আর ২০১৪ সালে শুমারির ফলাফলে দেখা যায় সারা দেশে ২২,৩২,০০০ মানুষ বস্তিতে বাস করে। সারা দেশে প্রায় ১৩,৯৪৩টি বস্তি রয়েছে। এদের মধ্যে ভাসমান পাওয়া গেছে ১৬,৬২১ জন। আর এই সংখ্যা ঢাকা সিটি কর্পোরেশনে প্রায় ৭,২৪৭ জন। কাজের সন্ধান, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বস্তিতে এসেছেন এরা। গ্রামের লোকজনের এভাবে শহরে আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সরকারের কর্তা ব্যক্তিরা। উইদিন দ্য কাউন্ট্রি যদি মাইগ্রেশন হয়, সেটা কিন্তু একটা গুড সেন্স আছে যে আমরা সেভাবে চিন্তা করতে পারি যে মানুষ তার কর্মসংস্থানের জন্য যাচ্ছে এবং সেই কর্মসংস্থানে সে সাকসেসফুলি একটা কর্মের নিয়োগ পাচ্ছে এবং সে তার পরিবারজনকে নিয়ে একটা জীবন অন্তত বাঁচাতে পারছে। নগরে বস্তি আর বস্তিবাসীর সংখ্যা বাড়লেও এটি থামানোর কোনো উদ্যোগ নেই সরকারি বা বেসরকারি পর্যায়ে। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন বিবিএস এর বস্তি শুমারি প্রকল্পের পরিচালক জাফর আহমেদ খান এবং মণিপুরি পাড়া থেকে স্থপতি ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। জাফর আহমেদ খান, আপনাদের এই যে তথ্য সংগ্রহ, এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংখ্যা মানে কোয়ালিটেটিভ সংখ্যার বাইরেও কোয়ালিটেটিভ কিছু তথ্য আপনারা সংগ্রহ করেন কিনা? তাদের জীবনযাপন, তারা কেন এসেছে, তাদের ভবিষ্যৎ কি, এই ধরনের কোনো তথ্য নেয়ার সুযোগ আছে কি? হ্যাঁ, এ ধরনের তথ্য নেওয়ার সুযোগ আছে এবং বস্তিতে কেন এসেছে, বস্তিতে এসে কি ধরনের কর্মকাণ্ড করছেন, কিভাবে জীবিকা নির্বাহ করছেন, কোন জেলা থেকে এসেছেন, তাদের পয় প্রণালী ব্যবস্থা, তাদের বিদ্যুৎ সুবিধা, তারপরে তাদের খাবার পানির সুবিধা, এগুলি আমরা তথ্য তাদের নিয়েছি। জাফর আহমদ, এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি কারা, এন্ড ইউজার কারা, কাদের জন্য আপনারা তৈরি করছেন? এটা কি আমরা যখন এই গবেষণাটি করি বা জরিপটি করি তখন জানি যে এটা সরকারের কোন সংস্থা ব্যবহার করবে এই তথ্যগুলি? সরকার, গবেষক, এনজিও যারা বস্তির উন্নয়ন এবং নগরের উন্নয়ন করবেন, তারা বস্তির বর্তমান অবস্থাটা জেনে এ ব্যাপারে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। মূলত সরকার জনগণের, বিশেষ করে বস্তিবাসীর উন্নয়নের জন্যই এই জরিপ করেছেন। এই জরিপ করতে গিয়ে আসলে আপনারা কোন ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন? এই জরিপের ধরেন বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে? এই জরিপে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ আমরা বস্তি শুমারি করার পূর্বে প্রথমেই আমাদের বিবিএস এর কর্মকর্তা কর্মচারী দিয়ে বস্তিগুলোকে এলাকা ভিত্তিক ম্যাপে ভাগ করেছি, সেখানে গণনাকারী নিয়োগ করেছি। এই গণনাকারীদের কাজ করার জন্য স্থানীয় সুপারভাইজার নিয়েছি, তারা তথ্য সংগ্রহ করেছেন। যখন তথ্য সংগ্রহ হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় এবং পরিকল্পনা মন্ত্রী মহোদয় আমাদের কাজ পরিদর্শন করেছেন।
বিভিন্ন প্রচার মাধ্যম আমাদের কাজ মনিটরিং করেছেন। আমরা ঘোড়ার গাড়ির মাধ্যমে, ঢোল সওরাতের মাধ্যমে, পত্রপত্রিকায় প্রচারের মাধ্যমে শুমারিকালে আমরা এটা জনগণকে প্রচার করেছি, যাতে সবাই এ তথ্য দেয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়েছে এবং এরপরে কোনো বাদ পড়েছে কিনা সেজন্য আমরা শুমারির সাথে সাথে তথ্য যাচাই করেছি। যদি কেউ বাদ পড়ে থাকে তাকে আমরা তখনই গণনা অন্তর্ভুক্ত করে নিয়েছি, আর যদি কেউ 2 বার গণনাভুক্ত হয়ে থাকে তাহলে তখনই আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বাদ দিয়েছি। সুতরাং এই গণনায় কেউ 2 বার গণনা হওয়ার সুযোগ থাকে নাই এবং কেউ বাদ পড়ারও সুযোগ তেমন ছিল না। জাফর আহমেদ খান, আমাদের সঙ্গে থাকুন। আমরা স্থপতি ইকবাল হাবিবের কাছে যাব। ইকবাল হাবিব, জাফর আহমেদ একটা ভালো কথা বলেছেন যে এখানে সংখ্যার বাইরেও কিছু তথ্য আমাদের জন্য তারা সংগ্রহ করেছেন, কিন্তু এই যে তথ্যগুলি সংগ্রহ করা হয়, কিন্তু তার পরিকল্পনাতে এগুলো খুব বেশি ব্যবহার আমরা দেখতে পারি না। বস্তিবাসীদের সংখ্যা বাড়া এটি আমাদের জন্য কতটুকু প্রয়োজন নগরের জন্য? অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলা দরকার যে এই সমীক্ষাটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কিন্তু আমি সমীক্ষার কিছু কিছু জায়গা আপনার আগের প্রশ্নের সাথে মিলিয়ে বিবিএসকে প্রশ্ন করতে চাই যে যেই জমিগুলোতে এই বস্তিগুলো আছে সেই জমিগুলোর মালিক কারা, কিভাবে তারা সেটার মালিক, এবং এরাই বা কত টাকা ভাড়া দিয়ে কিভাবে করে সেই মালিকের সাথে তাদের সম্পর্ক, অর্থাৎ ল্যান্ড টেনারশিপের এই প্যাটার্নটা, এটা কিন্তু আমাদের বের করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জাফর আহমেদ খানের কাছ থেকে এটি একটু জানতে চাই যে এই জমির মালিকানা নিয়ে কোনো তথ্য আপনারা সংগ্রহ করেছেন কিনা? হ্যাঁ, এই শুমারিতে জমির মালিকানার তথ্য নিয়েছি, পাশাপাশি এই যে ঘর ভাড়া করা ঘর কিনা, নিজস্ব কিনা সেটি নিয়েছি। বস্তি সরকারি জমিতেও আছে, বেসরকারি জমিতেও আছে। তো বেসরকারি জমিতেই বস্তির সংখ্যা বেশি। গত শুমারিতে সরকারি জমিতে বেশি ছিল, এবং যে ঘরাতে নিজস্ব ঘরেও বস্তিতে বসবাস করছেন, আবার ভাড়া বাড়িতে বস্তির লোক বসবাস করছেন, আবার বিনা ভাড়ায়ও বস্তিতে বসবাস করছেন, এ সকল বিস্তারিত তথ্য আমরা শুমারিতে সংগ্রহ করেছি। ইকবাল হাবিব, আমরা মনে হয় যে এই তথ্যগুলি যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই একটা সুফল পাওয়া যাবে, একটা ব্যবস্থাপনা পাওয়া যাবে। পাওয়া যাবে। আমি যে জায়গাটাকে জোর দিতে চাই সেটা হচ্ছে সমীক্ষা আগেও হয়েছে, 97 সালে হয়েছে, এর মধ্যে বেসরকারিভাবে অনেকগুলো সমীক্ষা হয়েছে। যে জায়গাটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন যে এই সমীক্ষা নির্ভর পরিকল্পনা এবং তার কর্মধারা তৈরি করা দরকার। অর্থাৎ আমরা সমীক্ষা করে যদি সত্যিকার অর্থে এই দরিদ্র মানুষের বাসস্থান, দরিদ্র মানুষের পরিবেশ উন্নয়নের জন্য কোনো কর্মধারা এবং তার বাস্তবায়ন না করি, তাহলে এই জরিপ করার কোনো অর্থ হয় না। তবে এটা সত্য কথা যে এই জরিপগুলো আমাদেরকে হয়তো এই জায়গায় গুরুত্বের সঙ্গে মনোনিবেশ করতে অনেককেই বাধ্য করবে, হোক সে সামাজিক আন্দোলনে যারা জড়িত, হোক সরকারের এই সমস্ত ন্যাশনাল হাউজিং অথরিটি সহ যে এজেন্সিগুলো দীর্ঘদিন নির্বিকার থেকেছে, দেখেও না দেখার ভান করেছে, তাদের কাছে এগুলো অশনি সংকেত হিসেবে সামনে আসবে। এবং সেই সঙ্গে এটিও মনে রাখা দরকার যে ন্যাশনাল হাউজিং পলিসিতে এই মানুষগুলোকে একীভূত করে কার্যক্রম নেওয়ার এটিই সময়। আমি শুনছিলাম আপনার অনুষ্ঠানে যে এই যে ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে সেটা নিয়ে খুবই তৃপ্তির একটা ভঙ্গি কোনো একটা সরকারি কর্মকর্তা করছিলেন। মনে রাখা দরকার, সুষম বন্টনের মাধ্যমে সমস্ত দেশে উন্নয়ন ছড়িয়ে দিয়ে না দেওয়া এবং কেন্দ্রীভূতভাবে শুধু ঢাকা কেন্দ্রিক অথবা চট্টগ্রাম কেন্দ্রিক উন্নয়নের ধারা বজায় রাখার ফলে এই যে অসহনীয় মানবেতর জীবনযাপনে একদল মানুষকে বাধ্য করা হচ্ছে, এই জায়গায় কিন্তু আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। এবং সেইখানে এই সমীক্ষাগুলো যদি কাজে লাগানো যায় তবেই এই সমীক্ষার ফল আমরা সকলে অনুভব করতে পারবো। যতক্ষণ পর্যন্ত তা না করা হচ্ছে এই সমীক্ষার কোনো মূল্য নাই, এবং যতক্ষণ পর্যন্ত এই সমীক্ষার আলোকে সরকার বিভিন্ন ধরনের বিশ্লেষণপূর্বক বিভিন্ন মন্ত্রণালয়কে কর্মনির্দেশনা না দিচ্ছেন, তাও আমাদের কোনো কাজ হবে না। জনাব ইকবাল হাবিব এবং জাফর আহমেদ খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।